অষ্টমীর তিথিতে যেটা সন্ধিক্ষণের টাইম থাকবে বলিদানে, সেই টাইমে 3টে অটোমেটিক তপধ্বনি, মানে কোথা থেকে তপধ্বনিটা হচ্ছে কেউ বলতে পারে না। কেউ এই উপরে থাকলে বলবে নিচে থেকে হলো, নিচে যারা থাকবে তার উপর থেকে হলো, কিন্তু ওইটা আজ পর্যন্ত কেউ ধরতে পারে। এখনো হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এসেছেন, এখানে এক কাপালিক ছিল, কাপালিক গোপনে নরবলিদান দিয়ে মায়ের সাধনা করছে। এই মন্দির, যে মন্দিরে প্রথম দুর্গাপুজো হয়েছিল 1000 বছর আগে, সর্বপ্রথম দুর্গাপুজো হয়েছিল এখানে। নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তবে আজকে স্টুডিওর মধ্যে নয়, কলকাতার 4 দেওয়ালের মাঝখানে আমার স্টুডিও থেকেও নয়। আজকে এসে গেছি কলকাতা থেকে অনেকটা দূরে, দুর্গাপুরে। তবে মেন দুর্গাপুর থেকেও আরও 21 কিলোমিটার গভীরে। আর এই রাস্তাটা আসতে আমাদের অনেকটা জঙ্গলের পথ পেরোতে হয়েছে, যেখানে শাল, সেগুন, মহুয়া এরকম নানান গাছে ভর্তি। একসময় এই জঙ্গলে বাঘ পর্যন্ত থাকতো। আজকে বহু বন্য জীবজন্তুকে এখানে দেখা যায়। কিন্তু এই জঙ্গলে আসার কারণ কি? মাইথোলজি বাই রেনেসা এখানে এসেছে একটা মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের জানাতে। এই মন্দির একটা নয়, আসলে এখানে এককালে অনেকগুলো মন্দির ছিল। সেই ইতিহাস না হয় আরেকদিন বলবো। তবে আজ যে মন্দিরে এসেছি সেই মন্দির প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। চারদিকে দেখুন কেমন গা ছমছমে একটা নীরবতা, শুধু ঘন্টার শব্দ ভেসে আসছে। যারা এখানে পুজো দিতে আসেন তারা বলেন নতুন কোনো কাজ শুরু করার আগে এখানে পুজো দিলে সাফল্য একেবারে নিশ্চিত। জঙ্গলের এত গভীরে এই মন্দিরের আসল ইতিহাসটা এবার জেনে নিই চলুন। যার কাছে আমরা এসেছি তিনি রয়েছেন এই মন্দিরের সেবাই, অত্যন্ত শ্রদ্ধেয় শ্রী দিলীপ রায় মহাশয়। কেমন আছেন? মোটামুটি ভালো আছি। ওনার একটা শারীরিক অসুবিধা একটা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। দিলীপবাবু, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে আপনারা কত পুরুষ ধরে এখানে সেবাই? আমরা এখানে মোটামুটি এখন 7 পুরুষ ধরে সেবাই। 7 পুরুষ? 7 পুরুষ। এই মন্দিরের তো একটা ইতিহাস আছে, আপনি যদি একটু বলেন। এটা মেন হচ্ছে রাজা লক্ষণ সেনের প্রতিষ্ঠিত। রাজা লক্ষণ সেন গৌড়ের রাজা ছিলেন। বখতিয়ার খলজি যখন ওকে আক্রমণ করে গৌড় থেকে পালিয়ে এসে এখানে আত্মগোপন করেছিল। এই যে পাশে গেলে আপনি দেখবেন সিঁড়ি আছে, মানে অজয় এককালীন এইদিকে প্রবাহিত হতো, মানে তখন ছিল ওদের নৌপথের আসা যাওয়ার ব্যাপার। এবারে উনি চারিধার পরীক্ষা করে তার মাঝে সেফটি করে পরে মানে আত্মগোপন করলেন, যে এটা লোকের জলগড় মনে করবে, এখানে কোনো মানুষ থাকতে পারে না। সেই জন্যে মানে উনি আত্মগোপন করলেন এবং উনি নাম দিলেন এটা গড়, গড়ের দুর্গ, গড় কেল্লা, অর্থাৎ গড়ের দুর্গ। এবার যখন উনি আত্মগোপন করলেন তখন এখানে এক কাপালিক ছিল, কাপালিক গোপনে নরবলিদান দিয়ে মায়ের সাধনা করছিল। এবারে ও দেখলো যে লক্ষণ সেন এখানে আত্মগোপন করছে, ওর স্বর্ণপন্ন না হলে আমার কার্য সিদ্ধি হবে না। তখন লক্ষণ সেনকে এই মন্দির প্রতিষ্ঠা করতে বলে নরবলিদান দিয়ে। এবারে কাপালিকের কথা মতো যেদিন উনি ওই নরবলিদান দিয়ে মন্দির প্রতিষ্ঠা করতে যাবে, সেদিনে কবি জয়দেব আসছেন মন্দির পরিদর্শন করতে। এসে বলে কি ব্যাপার এখানে নরবলিদান? কাপালিককে জিজ্ঞাসা করলে বলে কাপালিকের নির্দেশ। তখন উনি কাপালিককে বলে আপনি নরবলিদান দিচ্ছেন কারা দেশে? না মায়েরা দেশে। না আপনি আপনার মাকে দেখান তো। এবারে কাপালিক মন্দির খুলে কোনো মূর্তির দর্শন করাতে পারলো না। তখন কবি জয়দেব বলে যে আমি দর্শন করাবো, এক শর্তে আপনাকে নরবলিদান বন্ধ করতে হবে, তারপর আমি যেভাবে পারেন পুজো করতে পারেন। বলে ঠিক আছে দেখান। এবারে উনি মন্দির খুলে বললেন যে ওই দেখুন, যেহেতু উনি কৃষ্ণ ভক্ত কবি,
তখন গীত গোবিন্দ রচনা করছেন। বলে যে কৃষ্ণ ভক্ত কবি বলে, ওই দেখুন আমার মা অসি ফেলে বাঁশি হাতে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ক্ষণেকের জন্য মায়ের মুখ কৃষ্ণ করল, যার জন্যে সেদিন থেকে নাম হলো শ্যামরূপা। কাপালিক এই জায়গাটা ছেড়ে দিয়ে চলে গেল। এবং কবি জয়দেব, আমরা তো জানি যে লক্ষণ সেনের সভাকবি ছিলেন, এবং সেই দিন থেকে উনি লক্ষণ সেনের সভাকবি হলেন। এবারে লক্ষণ সেন যখন এখান থেকে অন্যদিকে চলে যায়, তখন এখান থেকে কিছু দূরে দেউল বলে একটা জায়গা আছে, দেউল, সেখানকার সামন্ত রাজা ছিল সোম ঘোষ। তার ছেলে ইছাই ঘোষকে এটা দেখাশোনার ভার দিয়ে গেল। এবার ইছাই ঘোষ রাজকার্য বাদ দিয়ে মাকে সাধনায় বসে এবং সিদ্ধি লাভ করে। সিদ্ধি লাভ করলে এটা নিজের স্বাধীন রাজ্য বলে ঘোষণা করে দেয়। এখন স্বাধীন রাজ্য বলে যখন ঘোষণা করে দিল, তখন লক্ষণ সেনের সেনাপতি কর্ণ সেন এলো এই গড়কেল্লা দখল করতে। দীর্ঘদিন যুদ্ধ চলে যখন কেউ কাউকে পরাস্ত করতে পারলো না, কোনোরকম মানে কর্ণ সেন জীবন নিয়ে এখান থেকে পালিয়ে গেলেন। তারপর ইছাই ঘোষ শাসন করতে থাকে। পরবর্তীতে দেখা গেল লাউ সেন, মানে কর্ণ সেনের ছেলে কর্ণ সেন এবং লাউ সেন এলো মানে প্রতিশোধ নেবার লেগে। লাউ সেন বড় হলে এই গড়কেল্লা দখল করার জন্য দীর্ঘদিন যুদ্ধ চলে। যখন কোনো মতেই ইছাইকে পরাস্ত করতে পারলো না, এবারে লাউ সেন ছিলেন ধর্মরাজের ভক্ত। উনি ধর্মরাজের উপাসনা করলেন এবং ওকে বর দিল যে ইছাইকে যুদ্ধে আনতে গেলে, যুদ্ধে নিহত করতে গেলে মায়ের আদেশ মানে লঙ্ঘন করাতে হবে। ও যেদিন মায়ের আদেশ অমান্য করে যুদ্ধে আসবে সেই দিনে উনি নিহত হবে, তাছাড়া হবে না। এবারে মায়ের পুজো, ইছাইকে একটা স্বপ্ন হলো মায়ের যে শনিবার বারবেলা সপ্তমী সম্মুখে আজকে রনে যে ওনার ইছাই গোয়ালা, তুমি অষ্টমী তিথি যাবে, জয়ী হবে। এবারে লাউ সেন সেই সুযোগ গ্রহণ করলো, ওকে যুদ্ধে আহ্বান করে দিল। এবং উনি তখন বললেন যে মা, তুই আমাকে বারণ করলেও তোর আদেশ আমি অমান্য করেই চললাম, কারণ আমি যুদ্ধে তো পিছপা হবো না, যেহেতু আমি মানে সৈনিক বা তোর রাজ পরিবার, তোর আরাধ্য ছেলে। তখন উনি মায়ের আদেশ করে অমান্য করে যুদ্ধে গেলেন এবং নিহত হলেন। নিহত হলে গেলে ইছাই ঘোষের পালিত কন্যা ছিল, তার বিয়ে হয়েছিল পুরুলিয়া ডিস্ট্রিক্ট কাশীপুর মহারাজার ছেলের সঙ্গে। এবারে যখন খবর পেল যে ইছাই ঘোষ নিহত হয়েছে, তখন ওই জামাই এই মেয়ে এলো এই গড়কেল্লা যে কী আছে না আছে দেখতে। এসে যখন দেখলে যে কিছুই নাই, সব লাউ সেন লুট করে নিয়ে চলে গেছে, তখন ওর মেয়ে বললে যে আমি এই মূর্তি কাশীপুরে নিয়ে যে প্রতিষ্ঠা করে পুজো দেবো, কারণ ওই পুরুলিয়া কাশীপুর থেকে এখানে পুজো চালানো সম্ভব নয়। এবার ওই মূর্তি যখন ওরা ঘোড়ায় চাপিয়ে কাশীপুর যেতে যায়, বরাকর নদীর উপর দিয়ে যখন যাচ্ছে, এবং বদাপাড়ি জলে পড়ে যাচ্ছে, খুঁজে পেল না, কাশীপুরে ফিরে গেল। রাত্রে সব নেমে হলো যে বরাকরে নিচে মন্দির করে এখানে মা কল্যাণের শরীরে পুজো। সকাল 6টা থেকে 12টা অবধি বনজঙ্গল, 12টা পর কল্যাণের শরীর। দীর্ঘদিন আমাদের এখানে চলে আসছে সেই রাজাদের আমল থেকে, মানে পরমান্নের ভোগ, পায়েসের ভোগ। সেই পায়েসের ভোগ আমাদের এখানে 12টার মধ্যে হবে। আর আপনি কল্যাণেশ্বরী গেলে দেখবেন ওদের নিত্য পুজো হয় 1টা 20 বা 1:30 থেকে ওদের মানে পুজো শুরু হয়, এবং 2টোর সময় ওরা পায়েসের ভোগ বিতরণ করে। আমাদের শেষ, ওদের তো এবারে ওখানে খবরাখবর কী হবে, যার জন্যে ওরা ঘড়ি ধরে করে। এই হচ্ছে একটা মেন মানে মায়ের ইতিহাস। এবং এখানে যেটা প্রবাদ, মানে দীর্ঘদিন আমরা শুনে এসেছি বা ইয়ে করছি, এখন হয়তো মানে লোকের সংখ্যা বেশি হচ্ছে বা ইয়ে হচ্ছে, জনবহল খুব বেশি, যার জন্যে শোনা যাচ্ছে না যে আমাদের এখানে অষ্টমীর তিথিতে যেটা সন্ধিক্ষণের টাইম থাকবে বলিদানে, সেই টাইমে 3টে অটোমেটিক তপধ্বনি, মানে কোথা থেকে তপধ্বনিটা হচ্ছে কেউ বলতে পারে না। কেউ এই উপরে থাকলে বলবে নিচে থেকে হলো, নিচে যারা থাকবে তার উপর থেকে হলো, কিন্তু ওইটা আজ পর্যন্ত কেউ ধরতে পারে, এখনো হয়। এবারে ওই আওয়াজটা হলে তবে আমাদের এই 40 কিলোমিটার এরিয়া জুড়ে বলে, মানে প্রথম বলিদান আমাদের এখানে। তারপর যে আশেপাশে আমরা 40 কিলোমিটার মধ্যে গ্রাম আছে, সেইগুলানে এর ভাইব্রেশন মানে আপনি শুনেছেন সেটা? আমি শুনেছি, এখনো শোনা যায়, কিন্তু এখন এত লোকের সংখ্যা বেশি হচ্ছে যে দুর্গা পুজোর 4 দিন, অষ্টমী নবমী, আপনি 4 দিন এখানে মানে লক্ষাধিক লোকের সমাগম। আমি গাড়ি নিয়ে বাইরে নিয়ে ঢুকতে পারবো না, প্রশাসনের ব্যবস্থা দিতে হয়, লাইনের মাধ্যমে পুজো দিতে হয়, যার জন্য ওই জিনিসটা ওটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। এবং আমরা যে এখন আমাদের বই বেরিয়েছে বা অনেক কিছু ধারণা করে আমরা পেয়েছি, আমরা আগে জানতাম যে
শাহীপুর জেলার কংসনারায়ণ রায় করেছিলেন সর্বপ্রথম দুর্গাপুজো। কিন্তু সেইটা এখন যে আমাদের কাছে বই রয়েছে বা যে সব সেখানে দেখাচ্ছে যে 1000 বছর আগে যখন পশ্চিমবঙ্গ এক ছিল, মানে ভারতবর্ষে বলতে পারেন, যে তখন তো ভারতবর্ষে এত দুর্গাপুজো প্রচলন ছিল না, তখন প্রথম দুর্গাপুজো হয়েছিল এখানে। মানে রাজা সুরভ হ্যাঁ, প্রথম দুর্গাপুজো এখানে সর্বপ্রথম, মানে 1000 বছর আগে সর্বপ্রথম দুর্গাপুজো হয়েছিল এখানে। কারণ এখন মন্দিরের বয়স হতে গেল, লক্ষণ সেনের যদি প্রতিষ্ঠিত হয়, বইয়ে যা বলছে তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়, হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, বীরভূম পরিচিতি, এইসব বইয়ে হ্যাঁ এসেছিলেন, তাতে দেখা যাচ্ছে যে প্রায় 1000-এর উপর হয়ে গেল এই মন্দিরের বয়স। এরপরে ধরুন আগে লোকজন আসতো না, আমরা বহু কষ্টে এই পুজোটা ধরে রেখেছি। এখন এই ধরুন রাস্তাঘাট সরকারতেই করে দিলে, যেমন এই সরকার এই রাস্তাটা উপযোগ করে ফলে ডিপার্টমেন্টের তদারপে রাস্তাটা হলো, লাইট হলো, জল হলো, এখন লোক সংখ্যা ভালো হয়েছে। আগে এত খারাপ রাস্তা ছিল যে সেই জলের মধ্যে এক একটু জলের মধ্যে জলের মধ্যে জঙ্গলের মধ্যে আসতে হতো। হ্যাঁ, সিঁড়ি আছে, ওই সিঁড়িটা ছিল তখন ওদের, ওই লক্ষণ সেনের যাওয়া আসার মানে নৌপথে ছিল তখন যাতায়াতের ব্যাপার। অনেক পিছিয়ে গেছে, ওই মাঠে মাঠে গেলে আমরা 1.5 কিলোমিটার অন্তর যেতে। এখানে বহু সাহিত্যিক আসতেন, এই ইতিহাসও রয়েছে। সাহিত্যিক যেমন আমার যেটুকু আমার দেখা আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এসেছেন, বীরভূম পরিচিতি বই লেখা আছে দেখবেন, হরেকৃষ্ণ মুখোপাধ্যায়কে দেখেছি। আরও এমনি ধরুন সিনেমা অ্যাক্টররা প্রায় এখানে, অনেকে ধরুন অত নাম মনে নাই, অনেক বই বা এখন যে সিরিয়াল অনেকে শুটিং করে গেছে। এসব বড় বড় মনীষীরা, যেমন ধরুন কিছু সাধু সন্ন্যাসী বহু দূর দূর থেকে এসে এখানে রাতবাস করে গেছে বা এখানে এসেছে। এখানে থাকার কোনো ব্যবস্থা আছে না, রাত্রে যেহেতু আমরা থাকি না, সেহেতু কাউকে আমরা থাকতেও এলাও করি না। কারণ এই জঙ্গলের ব্যাপার তো, কে কার কি হবে শেষকালে আমি তখন বিপদে পড়বো। কিন্তু 5টার পর মন্দির বন্ধ, হ্যাঁ 5টার পর মন্দির বন্ধ হয়ে যায়। আমরা দুর্গা পুজো 4 দিন, হ্যাঁ, আর বাসন্তী পুজো ওই রকম দুর্গা পুজোর মতন 4 দিন বাসন্তী পুজো হয়, এই 2 টাইম আমরা সবাই থাকি। হ্যাঁ, বাসন্তী পুজোটাই তো রাজা সুরজ শুরু করেছিলেন, বাংলার আসল দুর্গা পুজো। এই 2 বার আমরা রাত্রে এখানে থাকি, এবং তখন ভক্ত থাকলেও কোনো অসুবিধা নেই। এই জঙ্গলের মধ্যে রীতিমতো গা ছমছমের ব্যাপার। হ্যাঁ, সেই জঙ্গল তো আরও তো, এখন তো জঙ্গল কি দেখছেন, এককালীন এই জঙ্গল এত ঘন ছিল আর এত লোক সংখ্যা কম ছিল যে এখানে এককালীন বাঘ বাস করছে। আমি অন্তত বাঘ দেখছি, আমার যখন বয়স অন্তত 15-16 বছর, তখন আমি বাঘ দেখছি। আমার বাবা এখানে পুজো করতে এসেছেন, এসে দেখছে যে বাঘ শুয়ে দিয়েছে, আবার ঘুরে যে মাঠ থেকে লোকজন নিয়ে এসে পুজো করেছে। কি বলছেন, হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার। আমি শুনেছি যে এই মন্দিরের মা খুব জাগ্রত, কাউকে ফেরান না, তাই দূর দূর থেকে এখন মানুষ আসে। এককালে এই গভীর জঙ্গল ঠেলেও, মানে পেরিয়েও মানুষ আসতেন। দেখুন, মা তো নিশ্চয়ই জাগ্রত হতে, কিন্তু এটা আমি তো বলে কিছু বলতে পারবো না। কারণ ব্যাপার হচ্ছে, ধরুন আমরা তার সে পর্যায়ের লোক নয় যে আমরা কোনো তান্ত্রিক বা বলে দেবো যে হ্যাঁ এটা এই হয়ে যাবে, এটা হয়ে যাবে। কিন্তু নিশ্চয়ই মায়ের একটা শক্তি আছে, যার কারণে এই শক্তি বা উনি একটা জাগ্রত দেবী না হলে লোকে এত দূর দূর থেকে লোক এখানে আসবে কেন? এবং এই যে ঢিল বাঁধা দেখছেন, এইগুলো করছে, তারা মনস্কামনা পূর্ণ হচ্ছে, বড় বড় কাজে তারা উদ্ধার পাচ্ছে বলে মা আসছে, এবং তাদের কাছেই, ভক্তদের কাছেই মা জাগ্রত। কারণ যে যা মনস্কামনা নিয়ে আসছে ফিরে যায় না, আর জাগ্রত না হলে, তাদের মনস্কামনা পূর্ণ না হলে, এই যে জিনিসগুলো দেখছেন জঙ্গলের মাঝে এত যে কাজ হচ্ছে, এত যে মায়ের দান হচ্ছে, এই যে নবমীর দিনে, অষ্টমীর দিনে হাজার হাজার লোক খাবে। যেমন নবমীর দিনে অন্তত আমাদের ওই যে চৌবাচ্চা আছে, আছে, খিচুড়ি মানে বিতরণ হয়, হ্যাঁ, এবং রান্না করে তাদের মনে করুন অন্তত 20-25 হাজার লোককে আমরা মানে পারি সেবা দিতে, তার বেশি পারা যায় না, সম্ভব নয়। হ্যাঁ, তো এই তো আমার ঘর থেকে, এটা তো ভক্তের দানের ওপরই। তবে এই যে দান আজকালকার যুগে, ধরুন দিচ্ছে লোকে, কিছু না পেলে তো কেউ কিছু দেবে না, মায়ের কাছে নিশ্চয়ই জাগ্রত, মা তাদেরকে টেনে নিয়ে আসছে এবং পাচ্ছে বলেই তারা দিচ্ছে। এই মন্দিরের মূর্তি আমি দেখলাম যে ছোট একটি মূর্তি, এটা সম্পর্কে যদি কিছু বলেন। ছোট মূর্তি এইটাই আমরা কিন্তু দীর্ঘদিন ধরে দেখে আসছি, আমার বাবা দাদু তাদের আমল থেকে
এই মূর্তি আমরা দেখে আসছি। এই ছোট মূর্তি বরাবর হয়ে আসছে। আর একটা যে মূর্তি রয়েছে দেখুন কিসের উপরে, তৈরি মূর্তি? এটা শ্বেত পাথরের মূর্তি, আর উপরে একটা রয়েছে রূপোর মূর্তি। ওটা এক ভক্ত এই বছর 4 আগে মানসিক করেছিল, উনি চিন্তা করেছিলেন আমাকে না জানিয়ে যে এই যে সাদা পাথরের মূর্তিটা রয়েছে এইটা চেঞ্জ করে আমি এই রূপোর মূর্তিটা দিলে একটু বড় হবে, এবং দূর থেকে ওই যে পুজোর সময় ওনাকে বললো যে প্রচণ্ড ভিড় হয় লাইন দিয়ে, তাহলে দূর থেকে লোকে দেখতে পাবে। কিন্তু ওরা উনি করে নিয়ে এলে আমি বললাম যে দেখুন এই এতদিনকার মূর্তি আজ ধরুন আমার 7 পুরুষের দেখে আসছি, এই মূর্তি চেঞ্জ করে আমি কিন্তু এই মূর্তি আমি রূপোর মূর্তিটা বসাতে পারবো না, তাতে আপনি ফিরিয়ে নিয়ে যেতে পারেন না, যা ইচ্ছা করে। বলছি ঠিক আছে। আমি যখন মায়ের নামে করিয়ে নিয়েছি তখন এটা মায়ের উপরে রেখেছিলাম, কিন্তু এই যে নিচে যেটা মালা পড়ানো রয়েছে বা গয়না পড়ে রয়েছে এই শ্বেত পাথরের মূর্তিটাই আমাদের এই 7 পুরুষ দীর্ঘদিনকার মূর্তি হয়ে আসছে। মানে এই যে মূর্তি এটা মা দুর্গার মূর্তি, মা দুর্গার মূর্তি, মা চণ্ডী মূর্তি। চণ্ডী মূর্তি। আপনাদের এখানে পুজোর বিশেষ কোনো রীতি আছে কি? রীতি বলতে যেমন আমাদের ধরুন পশ্চিমবাংলার যেভাবে পাঁজি ধরে আমাদের এখন বেনিমা তফসিলের পাঁজিতে বেশিরভাগ যেমনভাবে আমাদের মানে লেখে সপ্তমী কটা থেকে কটার মধ্যে, অষ্টমী কটা থেকে কটার মধ্যে, নবমী কটা থেকে কটার মধ্যে, সেইভাবেই মানে আমরা রেওয়াজ অনুযায়ী যেমনভাবে চলে কিছু সেভাবে পুজো যেমন করেছি। মাকে কিছু ভোগ নিবেদনের ক্ষেত্রে ভোগ এক এক জায়গায় ভোগ নিবেদনের ক্ষেত্রে এক একটা রীতি থাকে, আপনাদের এখানে কি হ্যাঁ রীতি আছে? আমাদের রীতি আছে। যেমন ধরুন আমাদের 12 মাস হচ্ছে পরমান্নের ভোগ, এটা তা করতেই হবে। এবারে সপ্তমীর দিনে আমাদের ধরে যেমন প্রচলন আছে যে 7 থালা অন্ন, 7 রকম সবজি, অষ্টমীর দিনে 8 থালা অন্ন, 8 রকম সবজি, নবমীর দিনে 9 থালা অন্ন, 9 রকম সবজি। সেইভাবে আমরা এটা নিবেদন করি, সেইভাবেই হয়। এই এরিয়াটায় বেশিরভাগ আশেপাশে যারা থাকেন বেশিরভাগই আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তারাও কি এই পুজোয় আসার অধিকার পান? হ্যাঁ, আমাদের এখানে সবাই নির্বিশেষ সব লোকই আসে, সব জাতি আসে। তবে এটা জঙ্গলের মধ্যে তো, এখানে আপনি যে এই জঙ্গলের বাইরে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার দূরে দূরে সব বাড়ি আছে, গ্রাম আছে, বাড়ি বলছি গ্রাম। তো সেই গ্রামে আদিবাসী ছাড়া কোনো এমনি খুব একটা জেনারেল কাস্ট নাই। এখান থেকে 4-5 কিলোমিটার গেলে আপনি সব জেনারেল কাস্ট সব রকমই জাতি পাবেন। মানে ধবনী বোধহয় প্রথম গ্রাম নাকি? না, এই সরস্বতী এখান থেকে সরস্বতীগঞ্জ 4 কিলোমিটার, আমাদের বিষ্ণুপুর এই মাঠে মাঠে গেলে 3 কিলোমিটার। হ্যাঁ, এইগুলো সব এই ধারে গেলে পরে এই মাঠগুলো পেরিয়ে গেলে আপনার ওই কাজলাদি, রাউদি, এটা কাকসা ব্লক। এটা কাকসা ব্লক। আপনি যেহেতু 7 পুরুষ ধরে আপনাদের এখানে আপনারা সেবাই, তার মানে আপনার বাবা, আপনার দাদু বা তারও হ্যাঁ, আগের থেকে এরা পুজো করছেন, পুজো করে আপনারা পুজো করছেন। তো এই তোপধ্বনির ব্যাপারটা যদি আরো একটু বলেন, মানে তা নিশ্চয়ই আপনার পূর্বপুরুষেরা তারা শুনতো এটা? তারা কেন, আমি তো শুনেছি, আপনিও শুনেছেন? আমিও শুনেছি, বা এখন আশেপাশে গ্রামের লোক দূরে যারা এখানটা ছাড়া দূরে তারাও শুনতে পায়। কিন্তু এই তো এখানে অলৌকিক। হ্যাঁ, এটা মায়ের একটা অলৌকিক শক্তি। কিন্তু আগে যে জিনিসটা ছিল মানে নির্জনতা বা লোকের সমাগম ছিল, যে জোর হতো সেই জোরটা এখন এখানে পাওয়া যায়, কিন্তু দূরে গ্রামের লোকেরা দূরে পাওয়া যায়। তো আপনি বলছেন যে এই তোপধ্বনি শুনে শুধুমাত্র এই মন্দিরের পুজো নয়, আশপাশের যে দুর্গাপুজোর অষ্টমীর খ্যান সেটা ওটা দিয়ে শুরু হয়? আমি আপনাকে বলে দিলাম একদম বোলপুর পর্যন্ত। সুরুলের, বোলপুরের কাছে সুরুল বলে একটা গ্রাম আছে, সরকার বাড়ি পুজোটা বড় বাড়ির পুজো বলে, ওদেরও এই আওয়াজ নিয়ে তবে বলিদান হয়। মায়ের ভোগে এখানে পরমান্ন যেহেতু আপনারা নিত্যদিন দেওয়া হয়, কিন্তু যেহেতু শাক্ত মতে পুজো হয় এবং বলিও হয়, তার মানে মাকে মাংস এখানে নিবেদন করা হয় না। দেখুন অনেক জায়গায় অনেক রকম প্রথা আছে। তান্ত্রিক ক্ষেত্রে সেখানে মাংস অনেকে রান্না করে মায়ের ভোগ দেয়, কিন্তু আমাদের এখানে ওই যে ছাদ বলিদান হয়ে যাওয়ার পর সেই কাঁচা মাংস মানে ওই প্রদীপ দিয়ে পরে ওই মাংস রক্ত বা ওটাকে নিবেদন করা হয়। ওটা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে কাঁচাটাই নিবেদন করা হয়, রান্না করে দেওয়া হয়। একদিকে আমরা ইতিহাস জানছি, আর এখন যে গাছটার নিচে দাঁড়িয়ে আছি এই গাছের নিচেই বোধহয় বলি হতো। হ্যাঁ, এখানেই নরবলি দেওয়া হয়েছিল, এখন এখানে ছাগ বলি দেওয়া হয়। 1000 বছর আগে এখানে নরবলি দেওয়া হয়েছিল, এখন তার সেই যুগ নয়। এখন ধরুন ছাগ বলিটা আমাদের বন্ধ হয়। আপনি একটু আগে এবং এই জায়গাতেই হয়, এই জায়গাতে যে দেখছেন, নরবলি হতো। হ্যাঁ, এটাকে হারিকাট বলে, অনেকে বলে বাংলা শব্দে মানে আমাদের গোদা বাংলাদেশি বলে ফুটো,
কিন্তু ভালো কথা হচ্ছে এটা হারিকার। এখান দিয়ে একটা নালাও আছে। হ্যাঁ, আপনার সাথে যখন দেখা হলো আপনি বলছিলেন এই নালাটা হচ্ছে নাম হচ্ছে রক্ত নালা, কারণ ইছাই ঘোষ মাকে সাধনার জন্য এত মেষ ছাগল বলি দিয়েছিল যে রক্তের ঢেউ খেলে গিয়েছিল, মানে রক্ত বেয়ে গিয়েছিল। আবার একদিকে আছে যে মানে ইছাই ঘোষের সঙ্গে লাউ সেনের যুদ্ধে এত রক্তপাত হয়েছিল, রক্ত বেয়েছিল, যার জন্য এটা রক্তনালা নাম। এটা একদম অজয়ে যে পড়েছে এই নালাটা। এই নালাটা। এই সেই মন্দির, যে মন্দির কাভার করার জন্য, যে মন্দির আপনাদের সামনে প্রতিষ্ঠা করার জন্য, আপনাদের সামনে তুলে ধরার জন্য কলকাতা থেকে এত দূরে, দুর্গাপুরের থেকেও অনেকটা দূরে, দুর্গাপুরের কাঁকসার গড় জঙ্গলে আমরা এসেছি। আর একেবারে মন্দিরে মায়ের কাছে আমরা রয়েছি। আমার সঙ্গে রয়েছেন দিলীপবাবু। দিলীপবাবু, আপনি একটু আগেই মায়ের সম্পর্কে বলছিলেন, যদি আরো একবার একটু বলেন। এই হচ্ছে মায়ের সেই মূর্তি, ইছাই ঘোষের আমলে বা লক্ষণ সেনের আমলকার মূর্তি। এই মূর্তিতে মায়ের পুজো হয়। এই হচ্ছে মায়ের পুরনো ঘর। এই তো পুজো সব আসবাব করতো এবং নিত্য এইভাবেই মানে মায়ের পুজো হয়। বলো। আজ কলকাতা থেকে অনেক দূরে আপনাদের এখানে নিয়ে এলাম। এই জঙ্গলের মধ্যে তৈরি এই মন্দিরটি নতুন মন্দির কিন্তু নয়, এর সঙ্গে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস, যে ইতিহাসগুলো আমাদের কাছে অজানা। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কিন্তু এই যে জঙ্গলের ভিতরে আমাদের হারিয়ে যাওয়া ইতিহাস, শুধুমাত্র এখানে ভক্তি ভাব শক্তি পুজো তো নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের বাঙালিদের একটা সম্ভ্রান্ত একটা পুরনো হিস্ট্রি। যে হিস্ট্রি না জানলে, যে ইতিহাস না জানলে আমরা বাঙালি হিসেবে নিজেদের কখনো কখনো খুব পিছিয়ে পড়া মনে করি না, সেটা বোধহয় আমাদের চলে যাবে না। তাই আমাদের নিজেদের হিস্ট্রি, আমাদের নিজেদের ইতিহাস আমাদের যেমন জানতে হবে, তেমনি বাংলার একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ঐতিহাসিক মন্দিরগুলো জানানো, তার সম্পর্কে জানানো আমার এই চ্যানেলের মাধ্যমে এটা আমার প্রাথমিক কর্তব্য বলে মনে করি। আর তাই আজকে আপনাদের এতটা দূরে নিয়ে এসেছি। তবে এখানে একটা কথা বলবো যে এটা, এই জায়গাটার আর একটা খুব সুন্দর দিক রয়েছে, কারণ আমার বাড়ি এখান থেকে 20-21 কিলোমিটার দূরে। আমি দুর্গাপুরেরই মেয়ে, আমি বহুবার আপনাদের বলেছি, তাই এখানে একটা আলাদা টান আমার রয়েছে। আজ আপনাদের এখানে নিয়ে এলাম, তবে এর আগেও 2-1 বার আমি এসেছি, কিন্তু এত সুন্দর করে বোঝানোর যে মুহূর্তটা, সেটা বোধহয় আপনাদের দৌলতেই মাইথোলজি বাই ভেনেসা। দিলীপবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এতটা সময় দিলেন তার জন্য। নিশ্চয়ই আমার এটা কর্তব্য, কারণ মন্দিরকে জানানোর জন্য বা মন্দিরকে তুলে ধরার জন্য আমাকে এটা করতেই হবে। এটা শুধু ধন্যবাদ কেন, আপনাদেরও ধন্যবাদ যে আপনারা এটাকে তুলছেন এবং তুলে ধরার চেষ্টা করছেন। এটা আমার কর্তব্য। অনেক ধন্যবাদ।